এরর কারেকশন সিরিজের অন্য আরেকটি পার্টে আমরা হাজির। বিভিন্ন চাকরির পরীক্ষায় কমন এরর্স বা এরর কারেকশন যেটা বা স্পটিং এরর্স বলে একটা প্রশ্ন থাকে, প্রত্যেক পরীক্ষাতে থাকে। সেই পার্টগুলো নিয়ে আমরা প্রায় আলোচনা করছি। তাহলে চলো আজকের প্রথম প্রশ্নটি দেখে নিই। লেখা আছে দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসোফার। দ্য পোয়েট অ্যান্ড ফিলোসোফার ওয়ার অনার্ড। এই সেন্টেন্সের মধ্যে কোনটা ভুল রয়েছে? কিন্তু বাক্যটি দেখে বা সেন্টেন্সটা দেখে কিন্তু আমাদেরকে সঠিক মনে হচ্ছে। সত্যি তো, সঠিকই তো হওয়ার কথা। কারণ আমরা জানি এখানে সাবজেক্ট আছে দ্য পোয়েট, আর এখানে আরেকটি সাবজেক্ট আছে ফিলোসোফার। আমরা তো জানি সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায়, অর্থাৎ বেশি হয়ে যায়, তখন কিন্তু ভার্বটাও প্লুরাল হয়। এটা তো আমাদের জানা আছে। আর সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হয়, তাই তো? এটা তো আমাদের ন্যাচারাল নিয়ম। যেমন কি লিখি, সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন আমাদের ভার্বটা কি হয়ে যায়? ভার্বটা এটাও সিঙ্গুলার হয়ে যায়। যখন আমাদের সাবজেক্ট প্লুরাল ফর্মে হয় তখন আমাদের ভার্বটা কি হয়ে যায়? এটাও প্লুরাল ফর্মে হয়ে যায়, তাই তো? মানে এখানে সাবজেক্ট প্লুরাল আছে, একটা পোয়েট আছে, একটা ফিলোসোফার আছে। তার মানে এখানে যখন সাবজেক্ট দুটো হয়ে গেছে তখন অবশ্যই ভার্বটা কি? প্লুরাল, অর্থাৎ ওয়ার হওয়ার কথা। কিন্তু না, এই সেন্টেন্সে ওয়ার কিন্তু এখানে হবে না। এই সেন্টেন্সে এখানে আসল উত্তর হবে ওয়াজ। কেন হলো ওয়াজ, এটাই আমরা আজকে জানবো। দেখো, সাবজেক্ট তো তাহলে এখানে দুটো আছে, তাহলে এখানে কেন সিঙ্গুলার ফর্ম আসলো? না, দুটো থাকলেও, দেখতে দুটো থাকলেও কিন্তু আদৌ এই ভার্বটা, এই সাবজেক্টটা কিন্তু একটাই। কেন? এইসব বাক্যগুলোর ক্ষেত্রে যে কমন মিস্টেকটার প্রায় পরীক্ষাতে আসে, যেটা হচ্ছে কোনো একটা সাবজেক্ট, যেটা প্রথমে যে সাবজেক্টটা রয়েছে তার আগে এখানে কি আছে? দা আছে, কিন্তু দ্বিতীয় সাবজেক্টের আগে দা নেই। যখন প্রথম সাবজেক্টের আগে দা থাকবে এবং দ্বিতীয় সাবজেক্টের আগে দা থাকবে না, তার মানে নিশ্চিত এটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এই দুটো একই ব্যক্তি। আশা করি বোঝা গেছে। কি বললাম? প্রথমটার যখন দা থাকবে, দ্বিতীয়টা দা থাকবে না, তখন কিন্তু এটা একই ব্যক্তি। আর যদি এই দ্বিতীয়টারও আগে একটা দা থাকতো, এই যে দা আর্টিকেল, সেটা যদি থাকতো, তাহলে দুটো ব্যক্তি কি হয়ে যেত? আলাদা হয়ে যেত, অর্থাৎ প্লুরাল হয়ে যেত সাবজেক্ট। তখন ভার্ব কিন্তু প্লুরাল হতো। যেহেতু দ্বিতীয়টার আগে কোনো দা নেই, তাই ব্যক্তি দুটো একজনই, আর একজন মানে সিঙ্গুলার, তাহলে ভার্বও হয়ে যাবে কি? সিঙ্গুলার হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তার মানে দ্য পোয়েট অ্যান্ড ফিলোসোফার ওয়াজ অনার্ড। এই প্রশ্নটা যদি অন্যরকম করে দিত, যে কি, দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসোফার, এই যে এখানে দা ইউজ করেছি, এখানেও দা ইউজ করেছি, তার মানে কি এই ব্যক্তিটাও আলাদা এবং এই ব্যক্তিটাও কি? আলাদা। যেহেতু দুটো ব্যক্তি হয়ে গেছে, সেহেতু সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে, এবং সাবজেক্ট প্লুরাল হলে কি হবে? ভার্বটাও অবশ্যই প্লুরাল হবে। তাহলে এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে? অবশ্যই ওয়্যার হবে। অথবা প্রেজেন্ট প্রেজেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তোমাদের এটা হয়ে যেত আর হয়ে যেত। এটা যেহেতু আমি পাস্ট টেন্স করছি, পাস্ট টেন্স, এটা যেহেতু আমরা পাস্ট টেন্স করছি, তার জন্য কি এখানে ওয়্যার আসলো। তাহলে ওয়্যার অনার্ড। আয় বোঝা গেছে। আচ্ছা, আরেকটি আমরা দেখে নিই। যদি বলা হয় দ্য টিচার অ্যান্ড ডক্টর আর প্রেজেন্ট on the stage. আচ্ছা দেখো, the teacher and doctor are present on the stage.
এখানে যদি বলা হয় আমরা সচরাচর কিন্তু সত্য এটা ভেবে নেব, ওই যে আমরা কিন্তু নিয়ম জেনে নিলাম, প্রথম সাবজেক্টের আগে আছে দ্য, দ্বিতীয় সাবজেক্টের আগে দ্য নেই, তার মানে ব্যক্তি দুটো কি হবে, অর্থাৎ ব্যক্তি দুটো একজনই হবে, একজন। তাহলে সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার। সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন ভার্বটা কি সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, এখানে ইজ হয়ে যাবে। দ্য টিচার অ্যান্ড ডক্টর ইজ প্রেজেন্ট অন দ্য স্টেজ, অর্থাৎ যিনি টিচার তিনিই ডক্টর, হয়তো সেটা অন্য কোনো ডাক্তার হতে পারে, ঠিক আছে, হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে কিংবা অ্যালোপ্যাথিক ডক্টর হতে পারে, যাক ডক্টর, তার ব্যক্তি দুটো কি একই। তাহলে আমি আরেকটি এখানে উদাহরণ দিচ্ছি যেটা তোমরা করবে। দ্য ফার্মার অ্যান্ড দ্য টিচার was honored। এই যে সেন্টেন্সটা দিলাম, এই সেন্টেন্সের মধ্যে কোনটা কমন এরর্স বা কোনটা এরর সেটা তোমাকে কারেকশন করতে হবে। এই সেন্টেন্সটা যেটা দিলাম, এই সেন্টেন্সের মধ্যে কোনটা ভুল রয়েছে, যেগুলো চাকরির পরীক্ষাতে এগুলো আসে, এগুলোকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রায়ই আসে পরীক্ষাতে, তাই তোমরা এই চ্যাপ্টারের মধ্যে এই বাক্যটির মধ্যে কোনটা ভুল হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে চলো পরবর্তী প্রশ্নটা জেনে নিই। নেক্সট, মাই ব্রাদার উইল কাম ব্যাক আফটার আ ফিউ ডেজ। বাক্যটিতে কোথায় ভুল হয়েছে, কোথায় কমন মিস্টেক রয়েছে? সেন্টেন্সটা কিন্তু বলছে মাই ব্রাদার উইল কাম ব্যাক আফটার আ ফিউ ডেজ, আমার ভাই কয়েকদিন পর আসবে, ফিরে আসবে। সত্যি তো বাক্যটি তো দেখে মনে হচ্ছে সঠিক, কিন্তু না, বাক্যটির মধ্যে একটি চরম ভুল রয়েছে, যেটা দেখতে শুনতেও ফিউচার টেন্সের ক্ষেত্রে এটা শুনতে ভালো লাগলেও কিন্তু একটা কমন মিস্টেক আছে, সেটা হচ্ছে আফটার। এখানে আফটারটা হবে না। গ্রামাটিক্যালি আমরা কিন্তু অনেক মুখে স্পোকেন করার সময় এটা সচরাচর আমরা আফটার বলে ফেলি, কিন্তু সঠিক গ্রামাটিক্যাল অনুযায়ী কিন্তু এখানে ইন ব্যবহার হবে। তাহলে আসল উত্তর হবে মাই ব্রাদার উইল কাম ব্যাক ইন আ ফিউ ডেজ। কেন বলি, যখন ফিউচার টেন্স হবে, যখন ফিউচার টেন্সের কথা বোঝাবে, তখন কিন্তু আমরা যে টাইম বা পিরিয়ডটা থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করব। যেমন আমি শর্টকাটে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি বলা হয় ইন আ ফিউ ডেজ, এর মানে হচ্ছে কয়েকদিন পর। সেটা আবার কেমন, এখন থেকে কয়েকদিন পর, এখন এখন থেকে কয়েকদিন পর, কয়েক দিন পর, অর্থাৎ এটা ফিউচার টেন্সে যাচ্ছে। আফটার এ ফিউ ডেজ মানে আফটার আ ফিউ ডেজ, অর্থাৎ কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর, কয়েকদিন অতিবাহিত হওয়ার পর। এবার দেখে নাও, ইন আ ফিউ ডেজ এটা সর্বদা ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, এই সেন্টেন্সটি এটা। আর আফটার এ ফিউ ডেজ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর, কারণ এখানে আফটার আছে। এটা ঠিক আমি অন্য একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও আজকে শুক্রবার, তাহলে এই বাক্যটিকে যদি আমি বলি ইন আ ফিউ ডেজ এর ক্ষেত্রে, যে আই শ্যাল কল ইউ ইন
3 days। এখানে কিন্তু অনেকে আফটার ইউজ করবে, কারণ আফটার ইউজ করবে, কিন্তু এখানে হবে না, কারণ এখানে একটা ফিউচার টেন্স রয়েছে, শ্যাল রয়েছে। আই শ্যাল কল ইউ ইন 3 days। এবার দেখাই, আফটার 3 days I called you। দেখে নাও পার্থক্যটা। I shall call you in 3 days, আমি 3 দিন পর তোমাকে কল করব। ইটস মিনস আমি ওই যে বললাম আজকে শুক্রবার, তাহলে 3 দিন পর কি হবে? শনিবার, রবিবার অ্যান্ড দেন সোমবার। তাহলে আমি 3 দিন পর, এখন থেকে কয়েকদিন পরের ক্ষেত্রে ইন আ ফিউ ডেজ, যেটা ভবিষ্যৎকাল। আর ভবিষ্যৎকাল কখন আমরা বলি? প্রেজেন্টের ওপর ডিপেন্ড করে বলি। সর্বদাই আমরা ভবিষ্যৎকাল কি করি? প্রেজেন্টের উপর ডিপেন্ড করে, কারণ ভবিষ্যৎকাল আদৌ যে সেটা সঠিক হবে সেটা কোনো কথা নয়। সেক্ষেত্রে আই শ্যাল কল ইউ ইন 3 days, এখন থেকে কয়েকদিন পর। আর এখন থেকে কয়েকদিন পর যেটা সামনে রয়েছে সেটাই তো ফিউচার টেন্স। এবার দেখে নাও, আফটার 3 days আই কলড ইউ, 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তোমাকে কল করেছিলাম। তার মানে আফটার এ ফিউ ডেজ মানে হচ্ছে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর, মানে কয়েকদিন চলে গেছে। আফটার 3 days 3 দিন চলে গেছে, 3 দিন চলে যাওয়ার পর বা অতিবাহিত হওয়ার পর আমি তোমাকে কল করেছি। তাহলে একটা শর্ট ফর্ম হয়ে যাচ্ছে। যদি এখানে আমাদের ইন প্লাস টাইম থাকে, অবশ্যই সেটা আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আফটার প্লাস টাইম, এটাও কিন্তু ফিউচার টেন্সে ব্যবহার করা হয়, কিন্তু সাধারণত ইভেন্টের ক্ষেত্রে আফটার, অর্থাৎ ইভেন্ট হতে পারে বা কোনো ঘটনা যেগুলো ঘটে গেছে অলরেডি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আফটারগুলো ইউজ করতে পারা যেতে পারে। অর্থাৎ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর, টাইমের ক্ষেত্রে যদি বলি, ইভেন্ট অথবা টাইমের ক্ষেত্রেও, তাহলে এখানে একটা শর্ট ফর্ম লেখা যেতে পারে আফটার প্লাস টাইম অথবা ইভেন্ট। ইভেন্ট যেমন হচ্ছে আই শ্যাল কল ইউ আফটার লাঞ্চ। আফটার টাইম ইভেন্ট, হ্যাঁ, টাইমটা যখন আমরা ইউজ করব সেটা অতিবাহিত হয়ে যাওয়ার পর। ইভেন্টটাও কিন্তু ফিউচার টেন্সে ব্যবহার করা যায়। ইভেন্টটা কেমন ঠিক বলে দিই, যেমন বলি আই শ্যাল মিট ইউ আফটার, এবার লাঞ্চ দিলাম। এই যে এই লাঞ্চের যেহেতু একটা ইভেন্ট, এই জন্য এখানে আফটার ইউজ হয়ে গেল। কিন্তু যদি পুরো টাইমিং দেওয়া থাকে, টাইম ইভেন্ট বা ইভেন্ট টাইম, এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা নতুন একটা জিনিস জেনে নিলাম, ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা যে টাইমটা পাবো সেক্ষেত্রে আমাদের ইন ইউজ করতে হবে। মাই ব্রাদার উইল কাম ব্যাক ইন আ ফিউ ডেজ, এটা হচ্ছে সঠিক বাক্য। আবার এটা আফটার 3 days আই কলড ইউ, 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তোমাকে কল করেছি। অর্থাৎ আফটারটা ইউজ হবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর, আর ইন আ ফিউ ডেজ এখন থেকে কয়েকদিন পর। তবে আফটারের ক্ষেত্রে এই যে টাইম ইভেন্ট রয়েছে, এটা নিয়ে একটি অন্য আমি ভিডিওতে ব্যাখ্যা করে বলে দেব, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, ফিউচার টেন্সের ক্ষেত্রে টাইম ইভেন্ট যেটা হবে বা ইভেন্ট টাইম, টাইম ইভেন্ট বা ইভেন্ট টাইমের ক্ষেত্রে কিন্তু আফটার কিন্তু ইউজ করা যেতে পারে। সেগুলো কয়েকটি ক্ষেত্রে, যেমন ইভেন্ট টাইম বলতে লাঞ্চের কথা। যেমন একটি আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আই শ্যাল মিট ইউ আফটার লাঞ্চ। এখানে আফটার লাঞ্চ হলো কেন, আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে দেবো, কারণ ভিডিওটি অনেকটি লম্বা হয়ে যাচ্ছে। তবে বেসিক্যালি একটু জেনে নিতে হবে
ফিউচার টেন্সের ক্ষেত্রে বেশিরভাগটা কি হবে, গ্রামাটিক্যালি অনুযায়ী ইন বসবে, আর বাকি আফটারটা সর্বদাই হবে কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রকমের এরর কারেকশনের ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।